বন্ধুরা, আমি কিভাবে ডাকাতির সাথে খেললাম সেই গল্প শোনাবো আজ। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ভালো লাগলে লাইক ও কমেন্ট করবে। বন্ধুরা, আমার নাম কৃষ্ণা। আমার বিয়ে হয়েছে 4 বছর হলো। আমি জানি নিজের কথা নিচে বলতে নেই, কিন্তু সত্যি বলতে আমি মিষ্টি আর আকর্ষণীয়। এত বছর হয়ে গেল, তবুও রাতে যখন আমরা খেলা শুরু করি তখন আমার বর পাগল হয়ে যায়। যদিও আমার বর দীপক আমাকে ভালো মতো খুশি করতে পারে না, তবে আমার বর খুবই সাধারণ ধরনের মানুষ। আমার তুলনায় ও কিছুই না, আমাদের জীবনেও কিছুটা দুর্বল। তাই আমাকে খুশি করা দীপকের পক্ষে ক্ষমতা নেই, তাই অন্য কিছুতে আমার মন ভরাতে হয়। আমি যে আরও চাই সেটাও বুঝতে পারে, কিন্তু আমাকে ভালোবাসে বলে এতে আমি মনকে মানিয়ে নিই। এক রাতে অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় আমার অপূর্ণ চাহিদা অন্য একজনের দ্বারা পূরণ হয়ে গেল। ঘটনা দীপকের সামনে ঘটল, আর এমন ঘটনা যে একজন স্বামীকে এতটাই স্থির করতে পারে তা আমার জানা ছিল না। রাতে খাওয়া দাওয়া সেরে যথারীতি আমরা বিছানায় গেলাম। বাতি নিভিয়ে নীল রঙের ডিম লাইট জেলে ওকে কাছে টেনে নিতে আমার অবস্থা খারাপ হয়ে গেল। তারপর আমরা কিছু কাজ সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। আনুমানিক রাত 2টা কি 2:30। এমন সময় আমার গলায় ঠান্ডা কিছু একটা লেগে থাকার অনুভূতি হলো। চোখ খুলতেই দেখি কেউ একজন আমার পাশে। আমি নড়ে উঠতেই একটা কণ্ঠ চাপা গলায় বলল, নড়ো না, জবাই করে ফেলবো। এই কথা শুনে আমি ভয়ে কাত হয়ে গেলাম। তখন বুঝতে পারলাম বাড়িতে ডাকাত পড়েছে। তারপর ঘরের লাইটটা জ্বলে উঠল। দেখলাম ইয়া বড় এক ধারালো ছুরি আমার গলার ধারে আছে, এবং স্বাস্থ্যবান লোক আরও 3জন সারা ঘরে ঘুরঘুর করে দেখছে। দীপক উঠে গেছে আর ভয়ানক আতঙ্কিতভাবে পুরো দৃশ্য দেখছে। তখন আমি ঝট করে বালিশের নিচ থেকে আলমারির চাবির গোছাটা বের করে লোকটার দিকে হাত বাড়িয়ে বললাম, এই যে দাদা চাবি, যা আছে নিয়ে যান। আমরা মোটেও চিৎকার চেঁচামেচি করব না। লোকটা চাবির গোছার দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এরপর আমার দিকে তাকিয়ে থেকে লোকটা আর এক সঙ্গীকে বলল, ওদিকে আয়, চাবি নিয়ে আলমারি চেক কর, দেখ কি কি আছে। একজন এসে চাবির গোছাটা নিয়ে গেল। লোকটা চাবির গোছার দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এরপর আমার দিকে তাকিয়ে থেকেই লোকটা ওর এক সঙ্গীকে বলল, ওদিকে আয়, চাবি নিয়ে আলমারি চেক কর, দেখ কি কি আছে। একজন এসে চাবির গোছাটা নিয়ে গেল। লোকটা বাকি দুজনকে ডেকে এনে আমার বর দীপক ভালো করে বাঁধতে বলল। তখন দীপক অনুনয় বিনয় করে তাদের বলল, দাদা আমাকে বাঁধবেন না, আমরা কোনো ঝামেলা করব না, সত্যি বলছি। কিন্তু লোকটা ঠিক বাঁকিয়ে নিঃশব্দ হাসি মাখা মুখে বলল, আরে মিয়া, আমি এখন যা করব তাতে তুই ভালো রকম ঝামেলা করবি, তাই রিস্ক নেওয়া যাবে না। লোকটার নির্দেশ মতো ওরা দীপকের মুখে ট্যাপ দিয়ে আটকে খাটের সাথে 2 পা শক্ত করে বেঁধে দিল। সঙ্গী দুজনে একসঙ্গে বলে উঠল, দাদা আপনি যা করতে চাইছেন সেটা ঠিক হবে না। বললাম, উস্তাদের করা নিষেধ আছে, জানেন তো। তখন লোকটা আমার উপর থেকে নজর না সরিয়ে বলল, তোরা চুপ থাকলেই হইব। জীবনে অনেক মেয়ে মানুষ দেখছি, কিন্তু এই ম্যাডাম একেবারে লাজবাব। আমার খুব মনে ধরেছে, মন দিলেও কোনোটাও সামলাতে পারছি না। পুরোই দিলের ভিতর থেকে প্রেম পইড়া গেছি। এই কথা শুনে আমি আতঙ্কে কেঁদে উঠলাম। আর দীপক মুখ বাঁধা থাকায় কিছু বলতে না পেরে শব্দ করে পা দুটো ছোটাছুটি করতে লাগলো। তখন লোকটা দীপকের পা দুটো একসাথে চেপে ধরে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেললো। শোনো মিয়া, তোমাকে দেখা তো মনে হয় না যে তুমি ম্যাডামকে ঠিক মতো সামলাতে পারো। তুমি আমারে দেখা শিক্ষা নেও কেমনে ম্যাডামরে মজা দিতে হয়। খুব যত্ন কইরা করুম, কথা দিলাম মিয়া। দীপক তখনও ক্ষীণ স্বরে ও করে যাচ্ছিল। এদিকে আমি ঘটনার ভয়ে স্থির হয়ে গিয়েছি। কি করতে যাচ্ছে তা আমাদের দুজনের কারোরই না বোঝার কোনো কারণ নেই। তাই আমি শেষ চেষ্টা হিসেবে লোকটার দিকে হাত জোর করে মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বললাম, দাদা ঘরে যা আসছে সব নিয়ে যান, শুধু এই কাজটা আমার সাথে করবেন না, দোহাই লাগে। লোকটা এবার আমার কাছে এসে থুতলিটা ধরে মাথা উঁচু করে বলল, ম্যাডাম আপনাকে আমার খুব মনে ধরেছে। কোনো মেয়ে দেখে আমার এমন পাগল পাগল আগে কখনো হয়নি। আপনারা দেখেই আমার মনে প্রেম প্রেম ফিলিংস হয়ে গেছে। ঝামেলা করেন না, সহযোগিতা করেন। আমি ডাকাত হইলেও আমার মন ভালো, আপনাকেও ফায়দা হইব। শেষ চেষ্টাও কোনো কাজ না হয়। আমি অসহায়ের মতো দীপকের দিকে তাকিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলাম। দীপকও কিছু করতে না পারার ব্যর্থতায় লজ্জায় দৃষ্টি নত করে ফেললো। তখন আমিও হাল ছেড়ে দেওয়ার মতো ভঙ্গিতে বসে কাঁদতে লাগলাম। তারপর লোকটার দিকে তাকিয়ে বললাম, আমাকে আপনার অন্য রুমে নিয়ে যান, ওর সামনে করবেন না প্লিজ। লোকটা বলল, আমি ছাড়া কেউ আপনাকে টাচ করবে না। আমি বলছি না আমি ডাকাত হলেও আমার মন ভালো, আর ওই মেয়ে এত দেখা শিখতে হইব, ওর সামনে আপনার মজা দেব, ব্যাপারটা খুব এনজয় করার মতো হইব কিন্তু। এই বলে লোকটা ডাবগুলোর নানা রকম প্রশংসাসূচক কথা বলতে লাগলো। কিন্তু আমি চোখ খুললাম না। লজ্জা আর অপমানে আমার 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। লোকটা বেশ হৃষ্টপিষ্ট আর বেশি বহুল। ভালো করে পর্যবেক্ষণ করে দেখলাম লোকটা বেশ সুপুরুষ। আমার সারা মুখের সৌন্দর্য অবলোকন শেষে আচমকা সে আমাকে টেনে নিল। এরপর অস্থিরভাবে আমাকে লাগাতে শুরু করলো। তখন আমি ভীষণভাবে শিউরাতে লাগলাম।
আমি তখন চোখ বন্ধ করে কাঁদছি, কিন্তু অনাকাঙ্ক্ষিত স্পর্শ শিহরিত আর দ্বিধাগ্রস্ত হয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। এসবের মাঝে একবার দীপকের দিকে তাকালাম ভীষণ রকম লজ্জামাখা চাহনি নিয়ে। সেই চাহনি দেখে দীপকের ভিতর কেমন যেন একটা উত্তেজনা ঢেউ খেলে গেল। তা দেখে আমি বেশ অবাক হলাম। তখন আমি ওর দিকে তাকিয়ে থেকে বলতে লাগলাম, প্লিজ দোহাই লাগে, তুমি আমার দিকে তাকিয়ে থেকো না। কিন্তু চোখ বন্ধ করতে পারছিল না কেন। আমার মনে হতে লাগলো ওর মন পুরোটা দেখতে চাইছে, আর আমি কেন তাকিয়ে থাকতে নিষেধ করছিলাম সেটাও বুঝতে পারছিল, কারণ আমার চেহারার সব রকম অভিব্যক্তি খুব ভালো করেই জানে। লোকটা এদিকে তার কাজ চালিয়ে যাচ্ছে। আমি ঠিক করে বলতে পারবো না কেন জানি অনিচ্ছা সত্ত্বেও আমি সাড়া দিচ্ছিলাম। আমি প্রাণান্তকর চেষ্টা সত্ত্বেও ভালো লাগার আবেশ লুকাতে পারছিলাম না। এর মাঝে আমার সাথে দীপকের চোখাচোখি হলো। চোখে চোখ পড়তেই আমার চেহারায় প্রবল লজ্জা লাল হয়ে গেল। তাই আমি কাঁপা কাঁপা কণ্ঠে দীপককে বললাম, দোহাই লাগে, তুমি আমার দিকে তাকিয়ে থেকো না, আমি আর পারছি না গো, কিছুতেই ঠেকিয়ে রাখতে পারছি না, আমাকে ক্ষমা করো প্লিজ। তুমি অন্যদিকে তাকাও, তোমার পায়ে পড়ে, কিন্তু আমার কথা কিছুতেই শুনলো না। তাই আমি আর লজ্জা না করে ডাকাতদের সাথে খেলায় মেতে উঠলাম। এতে আমার কি ভালো লাগলো তা আমি তোমাদের কিছু বোঝাতে পারবো না। কাজ শেষে ডাকাত দল সোনাদানা না নিয়ে আমাকে বলে গেল, আমি খুব খুশি হয়েছি তাই আর এগুলো নিলাম না, কিন্তু তুমি আমাকে দিয়েছো তা আমি কিছুতেই ভুলতে পারবো না। ওরা চলে যেতেই দীপক আমাকে ধরে বলল, কৃষ্ণা তুমি ঠিক আছো তো? কিন্তু আমি কোনো কথা না বলে শুধু কাঁদতে লাগলাম। যদিও আমার ভীষণ ভালো লেগেছে, তা আমি ওকে কিছুতেই বুঝতে দিলাম না। এরপর দিন আমাকে ওষুধ এনে দিয়ে বলল, এটা খেয়ে নাও, তাহলে আর কিছুই হবে না। এই কথা শুনে আমি শুধু মাথা নাড়লাম। এরপর ড্রয়িং রুমে গিয়ে ওষুধটা খাবো এমন সময় আমার মনে একটা চিন্তা উকি দিল। তাই আমি শুধু এক গ্লাস জল খেয়ে নিলাম, কিন্তু ওষুধ খেলাম না। এরপর ওই রাত থেকে আমি দীপককে প্রতিদিন 2-3 বার করে সুযোগ দিলাম, যদিও আমি জানতাম ওর দ্বারা কিছুই হবে না। তারপর দ্বিতীয় মাসে আমি ওকে সব খুলে বললাম। এরপর টেস্ট করেও ভীষণ খুশি। আমাকে বলল, এতদিনে ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকালো, কিন্তু আমি জানতাম এটা সেই ডাকাতের দেওয়া উপহার। ওকে অনেকবার ভোলার চেষ্টা করেও আমি কোনোদিনও কি ভুলতে পারিনি। বন্ধুরা, আজ এখানেই শেষ। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।